ভারতে বসে শেখ হাসিনা কিন্তু বসে নেই। একটা ধারণা বাংলাদেশের কিছু মিডিয়াতে দেওয়া হয় যে উনি গৃহবন্দী বা ওনার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। দেখুন, দেখা করতে না দেওয়ার যে বিষয়টি তার মধ্যে অনেক নিরাপত্তাজনিত বিষয়ও আছে, কিন্তু উনি বসে নেই। উনি যে কাজটি করেছেন সেটি আমার মনে হয় যে উপমহাদেশে কেন গ্লোবালি একটা নতুন দৃষ্টান্ত। সেটা হচ্ছে যে এই ভার্চুয়াল মিডিয়াকে কাজে লাগিয়ে তারেক জিয়াও লন্ডন থেকে রাজনীতি করেন, কিন্তু তিনি বেসিক্যালি জনসভা করেন। কিন্তু শেখ হাসিনা জনসংযোগ করছেন, মানে বহু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে উনি রেগুলার, দিনে অন্তত 3টি গ্রুপে উনি কথা বলেন, কয়েকটিতে উনি নিজে অ্যাডমিনও আছেন, এবং যেগুলি সচল থাকে তখন মাঝে মধ্যেই তিনি সেখানে কমেন্টস করেন। এবং বাংলাদেশ আওয়ামী লীগের, আমি যতদূর আমার মনে পড়ছে, 78টি সাংগঠনিক জেলা আছে, 64টি মূল জেলা দেশের, কিন্তু সাংগঠনিক জেলা 78টি। উনি 74-75টির সঙ্গে কিন্তু ইতিমধ্যে ওনার দলীয় কার্যক্রম শেষ করেছেন, আলোচনা শেষ করেছেন। এগুলিতে উনি নিয়মিত নির্দেশনা দিচ্ছেন, এবং আওয়ামী লীগের যে নেতারা এখানে আছেন তারাও ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ রাখছেন। এখন যে প্রশ্নটি নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে আলোড়ন চলছে, 2-3টি প্রশ্ন। একটা তো হচ্ছে যে হাসিনা কবে ফিরবেন বা ভারত তাকে ফেরাবে কিনা, ভোট কবে হবে, আর এই মুহূর্তে চলমান হচ্ছে যে আওয়ামী লীগ কি একটি অভ্যুত্থানের পথে এগোচ্ছে। দেখুন, 5 আগস্ট কিছু হবে কিনা আমি জানি না, এবং আমার এরকম মনেও হয় না যে ওইরকম দিনক্ষণ মেনে আমি যা কথাবার্তা বলেছি এটা কোনো পঞ্জিকা মেনে কোনো কিছু হবে না। রাজনীতির কোনো কিছুই এরকম দিনপঞ্জিকা মেনে হয় না। কিন্তু, এবং সেটাকে অভ্যুত্থান বলা হবে কিনা আমি বলতে পারবো না, প্রত্যাঘাতের প্রস্তুতি কিন্তু আওয়ামী লীগ চূড়ান্ত ভাবে নিয়েছে। এইটুকু আমি, মানে কলকাতায় বসে আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, সাবেক মন্ত্রী, এমপি তাদের সঙ্গে কথাবার্তা বলে আমি যা বুঝেছি, এবং শেখ হাসিনার সমস্ত বিষয়ে যতটুকু যা জানা সম্ভব সেগুলি যেভাবে আমি জেনেছি, তাতে আমি অন্তত মনে করি যে একটা প্রত্যাঘাতের প্রস্তুতি সেখানে তৈরি হয়েছে। সেটা কোন ফর্মে কখন হবে, দেখুন, এটা মানে আমাকে একজন বলেছেন, আমি এইভাবেই বলি যে নিম্নচাপ কখন আপনার ঘূর্ণিঝড় এবং প্রবল বৃষ্টিপাতে গিয়ে আছড়ে পড়বে এটা কেউ আগাম তো বলতে পারে না। ইভেন আবহাওয়াবিদরাও যেগুলো বলেন সেগুলো অনুমান বলেন, যে সম্ভাব্য অনেক সময় সে অনুমান মেলেও না। রাজনীতিতেও এই অঙ্কগুলো কিন্তু মেলানোর জন্য কিছু বাস্তব, মানে গ্রাউন্ড রিয়ালিটির বিষয় আছে। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে এরকম কিছু করার মতো অবস্থায় আছে আদৌ, এটাও তো একটা প্রশ্ন। নিশ্চয়ই আপনিও হয়তো এই প্রশ্নটা করতেন। মানে এই যে আপনি প্রত্যাঘাতের কথা বলছেন, এটা তো খুব স্ট্রং ওয়ার্ড, শক্ত শব্দ। মানে প্রত্যাঘাত আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের বিরুদ্ধে করবে, মানে কি ধরনের প্রত্যাঘাত, মানে কি ধরনের মানে পরিকল্পনার কথা আপনি জনগণের বিরুদ্ধে শব্দটা ব্যবহার করলেন? আমি সচেতন ভাবে শব্দটি ব্যবহার করলাম। জনগণের বিরুদ্ধে প্রত্যাঘাতের কথা আমি বলছি না, আমি বলছি সিস্টেমের বিরুদ্ধে, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে। সেটি হচ্ছে যে একটা বড় প্রস্তুতি তারা নিয়েছে, এবং এই আওয়ামী লীগ যে মরেনি, অর্থাৎ 12ই মে যে নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে তার কার্যক্রম স্থগিত করা হলো, বা তারও আগে অক্টোবর মাসে ছাত্রলীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে এবং আজকে এই যে যখন আমরা কথা বলছি, আজ সকালে বাংলাদেশ মিডিয়ার যেটা ট্রেন্ডিং স্টোরি ছিল সেটি হচ্ছে যে গোয়েন্দা পুলিশের একটি নির্দেশিকা গতকাল বেশি রাতে সব জেলাকে পাঠানো হয়েছে, এবং সেখানে একটা দিনক্ষণ বলা হয়েছে যে 29 জুলাই থেকে 8 আগস্টের মধ্যে একটা কিছু হতে পারে। আওয়ামী লীগ একটা বড়, মানে সরকারি ভাষ্য অনুযায়ী একটা বড় অশান্তি করতে পারে। এখন এইটাতে একটা জিনিস যেটা প্রমাণিত হয়, বা এর আগেও আমি একাধিক মানে পুলিশের নির্দেশিকা দেখেছি, তাতে যেটা হয় যে আওয়ামী লীগ কিন্তু এখনো পর্যন্ত তার রাজনীতির জায়গাতে তাকে নিশ্চিহ্ন করা যায়নি বা নিষ্ক্রিয় করা যায়নি। নিশ্চিহ্ন তো দূরের কথা, নিষ্ক্রিয় করা যায়নি। নেতৃত্ব নেই, নেতৃত্বহীন, তার ফলে তার প্রত্যাঘাতের বা মানে পুনরাবির্ভাবে হয়তো বিলম্ব হচ্ছে, কিন্তু নিশ্চিহ্ন হয়নি, নিষ্ক্রিয় হয়নি, সেটা সরকারি নির্দেশিকাতেই বোঝা যাচ্ছে। এমনকি আপনি যদি গোপালগঞ্জের ইনসিডেন্টটা দেখেন, আমি সেদিন সকাল 6:30 থেকে রাত 12:30 পর্যন্ত ওই বিষয়টা নিয়ে আমি টানা পর্যবেক্ষণ করেছি, সেখানেও আমি
দেখেছি যে মানুষ যেভাবে মানে সেনাবাহিনীর বিরুদ্ধে সেটাও কিন্তু একটা প্রত্যাঘাতই ছিল। আমি বলছি যে তার একটা এক্সপেরিমেন্ট কিন্তু ওইখানে হয়েছে। অর্থাৎ কোন একটা ঘটনাকে কেন্দ্র করে এই প্রত্যাঘাত হতে পারে। যেমন সরকার সন্দেহ করছিল যে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজপথে যেভাবে সেনা বিরোধী বিক্ষোভ এবং অসন্তোষ মানুষের মধ্যে সমাজ মাধ্যমে দেখা গেল, এই যে সেনাকে ব্যারাকে ফিরে যাওয়ার জন্য লোকেরা বলছে যে তোমাদের দরকার নেই, সরকার আশঙ্কা করছিল যে এইটাকে ধরে আওয়ামী লীগ অনেক কিছু করে দেবে। হয়তো আওয়ামী লীগ নেতৃত্ব সেইটা তাদের যথেষ্ট অনুকূল মনে হয়নি, তার জন্য তারা অপেক্ষা করছে। কিন্তু আমি যেটা বুঝি আর কি, যে তারা একটা প্রত্যাঘাতের চেষ্টা তারা করছে। ভারত সরকারের সেখানে ভূমিকাটা কি? ভারত সরকার সক্রিয়ভাবে সহায়তা করছে ভারতের গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগ নেতৃত্বকে নানা রকম পরিকল্পনা করতে সহায়তা করছে, সেটাও তো খবরে আছে। না, আমার এটা মনে হয় না। তার কারণ হচ্ছে যে এটা 2025, এটা 1971 নয়। 1971 যে মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী সহযোগিতা করেছিল, সেটা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একটি যুদ্ধ ছিল, তার সঙ্গে মুক্তিযুদ্ধ সম্পৃক্ত ছিল। একটা ফর্মালি যুদ্ধটা কিন্তু ভারতের তরফে হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই, এবং সেখানে তারা মুক্তিযুদ্ধের সেনানীদের তারা স্ট্র্যাটেজিক্যালি সাপোর্ট দিয়েছিল। এটা ছিল তার ইয়ে। আজকে 2025-এ এরকম ভাবার কোনো কারণ নেই যে শেখ হাসিনাকে যেমন একটা বাংলাদেশের বিমান বাহিনীর বিমান এসে দিল্লির হিন্ডেন বিমানবন্দরে পৌঁছে দিয়ে গেছে, অনুরূপ ভাবে মানে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান তাকে নিয়ে তেজগাঁও বিমানবন্দরে নামাবে এবং সেখান থেকে ভারতীয় সেনার কমান্ডোরা তাকে তার গাড়ি পরিবৃত করে কোনো একটা ভবনে নিয়ে তাকে তুলে দিয়ে আসবে। এটা হবে না, এটা কেউ ভাবেও না, ভারতও ভাবে না। আমার ধারণা আওয়ামী লীগের লোকেরাও ভাবছে না। অন্তত হ্যাঁ, কিছু আওয়ামী লীগের লোকজন এই ধরনের ভাবনা আছে, এটাও আমি বলবো, কিন্তু সিরিয়াসলি কেউ এটা ভাবে না। তার কারণ কি, এটা পরিস্থিতিগত আলাদা বিষয় আছে। কিছু কিছু ঘটনা থেকে মনে হচ্ছে যে ভারত সরকার বোধহয়, যেমন বাংলাদেশ মিডিয়াতেও আমি দেখতে পাচ্ছি একজন খুবই আমার শ্রদ্ধেয় সাংবাদিক, তিনিও একটা তার আর্টিকেলে লিখেছেন যে হাসিনাকে নয়, এখন বাংলাদেশকে দরকার ভারত সরকারের। দেখুন, বাংলাদেশ একটা দেশ, সে আমার প্রতিবেশী, আমি তাকে বদলাতে পারবো না। ফলে তার ওখানে যিনি ক্ষমতায় আসবেন তার সঙ্গে আমাকে একটা দীর্ঘমেয়াদে একটা সম্পর্কের চেষ্টা করতে হবে। বাংলাদেশে ইউনূস কতদিন থাকবেন এটা তো বাংলাদেশিরা ঠিক করবেন। এবার যদি ইউনূসে থেকে যান, তাহলে ভারত সরকারকে ইউনূসের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। যেমন পারভেজ মোশাররফ পাকিস্তানের প্রেসিডেন্ট, কিন্তু তিনি কিন্তু কার্গিল যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন অ্যাজ জেনারেল। কিন্তু তিনি যখন রাষ্ট্রপতি হলেন, আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তাকে মানে ভারতে আমন্ত্রণ জানালেন, এবং আগ্রা সামিট ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা অধ্যায় হয়ে আছে। এবং তিনি কিন্তু একটা জেনারেল, এবং তিনি মানে ভারত সরকারের বক্তব্য ছিল যে পাকিস্তানের কর্ণধারকে এটা তো আমরা নির্ধারণ করব না। তো এই দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে সম্পর্ককে মনে হচ্ছে যেন যে বাংলাদেশের ব্যাপারে ভারত অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে ভাবছে না। আমার কিন্তু সেটা মনে হয় না। আমার যেটা মনে হয় যে ভারত সরকার যে কাজগুলি করছে এগুলি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য করতেই হয়। যেমন আমি আপনাকে বলতে পারি যে অনেকে আমাদের এখানেও ভেবেছিল, আমি এটা নিয়ে প্রতিবাদ করে একটা আর্টিকেলও লিখেছিলাম, যে বাংলাদেশে কোনো পণ্য সরবরাহ বন্ধ করা উচিত নয়। যখন অভ্যুত্থানের ঠিক পরেই যখন বাংলাদেশের উত্তর ভাগে প্রবল বন্যা হলো, আমি একটি আর্টিকেল লিখেছিলাম যে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষার সুবর্ণ সুযোগ আমরা যেন হাতছাড়া না করি, তাদের দুর্যোগের সময় আমরা যেন তাদের পাশে থাকি। ফলে আমি এইভাবে দেখি না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, আমি ব্যাপারটাকে এইভাবে দেখি না। ভারত সরকারেরও সেটা দেখা উচিত নয়, এবং সেই জন্যই অনেক ক্ষেত্রেই কিন্তু শুভেচ্ছা, যেমন ধরুন এই বিমান দুর্ঘটনার ক্ষেত্রে ভারতীয় চিকিৎসকেরাও কিন্তু ওখানে গিয়েছেন। আনফরচুনেটলি আমরা যেটা হই যে রাষ্ট্রীয় নীতির দ্বারা আমরা মিডিয়া খুব চালিত হয়ে যাই, তার ফলে বাংলাদেশি মিডিয়াতে আমি দেখেছি চীন এবং সিঙ্গাপুরের চিকিৎসক দলের কথা খুব বড় করে লেখা হয়েছে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী যে মানে এক্সপোস্টে মানে এই ঘটনা নিয়ে সমবেদনা জানালেন, এবং ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি যে বাংলাদেশের বিদেশ সচিবকে ফোন করে বললেন যে তোমাদের কি কি সহায়তা দরকার আমাদের বলো, এবং পরদিন সকালে বাংলাদেশে ভারতের হাই কমিশনার তিনি কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে, এবং সেদিন রাতেই কিন্তু বিমানে তারা পৌঁছে যান। এখন
অনেক জিনিস মিডিয়াও আড়াল করছে, তার ফলেও কিন্তু অনেক পারসেপশন তৈরি হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে ভারত সরকারের সম্পর্কটা অতি ঘনিষ্ঠ হওয়া, এবং এই যে আপনি বলছিলেন যে শেখ হাসিনা ওখানে বসে জেলা কমিটিগুলো পরিচালনা করছেন, আওয়ামী লীগের সব মানে রাজনীতিকে আবার সুসংগঠিত করার কাজ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, এটা নিয়ে তো বাংলাদেশের প্রধান উপদেষ্টার সরাসরি আপত্তি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও জানিয়েছেন বলে বলেছেন। কাজেই ভারত সরকার আওয়ামী লীগকে সংগঠিত হতে দিচ্ছে, সেটা তো যেমন সত্যি, তেমনি সাম্প্রতিক সময়ে একটু বেশি সংগঠিত হতে দিচ্ছে কিনা, এর মাধ্যমে যে এখন শেখ হাসিনার সঙ্গে সরাসরি নেতৃবৃন্দের সাক্ষাতের অনুমোদন দিয়েছে ভারত সরকার। হ্যাঁ, এটার একটা দেখুন, দীর্ঘ সময় কিন্তু এই মানে সুযোগটা দেওয়া হয়নি। এমনকি শেখ হাসিনার সঙ্গে গত 21-22 জুলাই তার আত্মীয়রাও দেখা করেছেন, তারাও কিন্তু এতদিন দেখা করেননি। এমনকি পুতুল, যিনি যখন উনি মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে কর্মরত ছিলেন, তখনও শুধুমাত্র কিন্তু ছুটির দিনেই তিনি মায়ের কাছে যেতেন। হাসিনার বিষয়ে এটা ভারত সরকারের একটা টপ প্রায়োরিটি ছিল যে উনি টার্গেট। অতএব যখন উনি ভারতে মানে শেখ মুজিব হত্যার পরে যখন ওনাকে ইন্দিরা গান্ধী নিয়ে এসেছিলেন, তখন কিন্তু ওনাদের নাম পরিচয় মানে গোপন রাখা হয়েছিল। তখনও কিন্তু কড়া নিরাপত্তা দেওয়া হয়েছিল, তার কারণ ভারত সরকারের কাছে খবর ছিল যে মুজিবকে সপরিবারে হত্যার যে পরিকল্পনা, তাতে ওনার 2 মেয়ে বেঁচে আছে। সো এই 2 মেয়েকে কিন্তু ভারত সরকার রক্ষা করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখনো আমার যেটা মনে হয় যে নিরাপত্তার যে বেষ্টনীটা রাখা হয়েছে, সেটা মূলতই কিন্তু নিরাপত্তা কারণে। কারণ আমাদের এখানে তো আওয়ামী লীগের এমপি খুন হয়েছেন, তাকে তো ভারতীয়রা খুন করেনি। কলকাতায় আওয়ামী লীগের এমপি খুন হয়েছেন, তাকে বাংলাদেশি খুনিরা খুন করেছে, এবং বাংলাদেশ পুলিশ তাদেরকে ঢাকাতে গ্রেপ্তার করেছে। ফলে এবং এইরকম একজন নেত্রী, তার সম্পর্কে যিনি গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছেন, এবং এই মুহূর্তে বাংলাদেশে বিশেষ করে মানে যে উগ্র দক্ষিণপন্থা রাজনীতি যেভাবে মাথাচাড়া দিয়েছে, সেই সবকিছুকে বিবেচনায় রেখে ভারত সরকার তার নিরাপত্তার কারণে একেবারে খুব ঘনিষ্ঠ জন ছাড়া কাউকেই তারা অ্যালাউ করছিলেন না।